আমরা তো অফকোর্স ভালো কোচ আনতে চাচ্ছি, বাট ভালো ডেফিনেশনটা কি, রাইট? ভালো ডেফিনেশনটা হলো যে বাংলাদেশের প্লেয়ারদের অ্যাবিলিটিটাকে আরও একটু ইমপ্রুভ করতে পারে। 100% মানে একটা পার্মানেন্ট নিউ কোচের আন্ডারে 5 তারিখে আমরা 5 তারিখ না, আমরা 24 তারিখে ক্যাম্পই শুরু করব একটা পার্মানেন্ট অ্যান্ড নতুন কোচের নেতৃত্বে। এই যে বাংলাদেশ অলমোস্ট আমাদের 100 ধাপ আগে র্যাঙ্কিংয়ের টিমের সাথে আমরা কিন্তু খেলতেছি, চেষ্টা করছি, লড়াই করছি, সেরকম আমাদের কোচ চাচ্ছি যে ওই মনোভাবটা নিয়ে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য একটা মান্থলি এক্সট্রা ফান্ড রেডি করে দিয়ে ছিল, যেটা কোচের স্যালারির জন্য যাবে। অ্যামাউন্টটা মুখ্য বিষয় না, বিষয়টা হলো নীতি অ্যান্ড বিষয়টা হলো রুলস। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে অতীতেও কোচ নিয়োগে জড়িত ছিলাম। প্রশ্ন উঠতে পারে যে এজেন্ট ফিটা আপনারা দিবেন না কেন? ওয়েল, দ্য রিজন ইজ যে এজেন্ট ফি নিয়ে এর আগে কোনো কথা হয় নাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পরিষ্কারভাবে ছিল যে আমরা খালি কোচের স্যালারি এবং রিলেটেড কস্ট আমরা বেয়ার করব। আমি এখন আশাবাদী আগামীকালের ম্যাচ নিয়ে, যদিও মডার্ন স্পোর্টিং ক্লাবের এখনও অবস্থান মানে আছে, ওনারা খেলতে চাচ্ছেন না। বসুন্ধরা কিংস এখনও ওনার অবস্থান ক্লিয়ার করছেন না। বাট আমি চেষ্টা করেছিলাম দুই ক্লাবের রিপ্রেজেন্টেটিভকে নিয়ে একটু শোনা। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ফার্স্ট টাইমের জন্য আমরা কিন্তু এরকম একটা প্রক্রিয়াতে আমরা ন্যাশনাল হেড কোচ নিয়োগ করার সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। সেই নিয়োগের ভিত্তিতে আমরা যেভাবে প্ল্যানিং করেছিলাম, আই উড লাইক টু শেয়ার উইথ ইউ পজিটিভলি যে সেই নিয়োগের প্রক্রিয়াতে আমরা কিন্তু সঠিক প্রক্রিয়াতে এবং সঠিক সময়ে আমাদের কাজটা আমরা শেষ করেছিলাম। সো 15 মে আমরা কিন্তু ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে কোন কোচকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে যাচ্ছি। আনফর্চুনেটলি ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওই ফাইন্যান্সিয়াল বাজেটটা আমাদের ছিল না। তো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের সাথে বৈঠক করি, ওনাকে অ্যাপ্রোচ করি। লিখিতভাবে আমরা কিন্তু মিনিস্ট্রি অফ স্পোর্টস থেকে আমরা একটু সহযোগিতা চেয়েছিলাম। অ্যান্ড আমি প্রাউডলি শেয়ার করতে পারি যে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে কিন্তু একটা পজিটিভ সিদ্ধান্ত নিয়েছিল। অ্যান্ড উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য একটা মান্থলি এক্সট্রা ফান্ড রেডি করে দিয়ে ছিল, যেটা কোচের স্যালারির জন্য যাবে। তো সেই প্রক্রিয়াটা যখন আমরা শেষ করি, আমরা আমাদের চূড়ান্ত এগ্রিমেন্টের দিকে আমরা চলে যাই। সো এইগুলা কিন্তু ডিসিশনের পরের কাজ, এইসব জিনিস কিন্তু ডিসিশনের আগের কাজ না। ডিসিশন আমরা কিন্তু 15 মে নিয়েছিলাম। আর তো বাকি কাজগুলো যখন আমরা করতে যাচ্ছি, আমরা যখন বাজেটটাকেও করছি, আমি ইচ্ছাকৃতভাবে কোচের নাম নিচ্ছি না। সো সেই জায়গাটাতে আমরা যখন ফাইনালি সব করতে গিয়েছি, তখন একটা জায়গায় আমাদের ডিসএগ্রিমেন্ট দাঁড়ায় যায়। সেটা ছিল মাঝখানে যে একজন এজেন্ট ছিলেন, সেই এজেন্ট ফিটা দাবি করে বসলো ফ্রম বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাইড। অ্যামাউন্টটা মুখ্য বিষয় না, বিষয়টা হলো নীতি অ্যান্ড বিষয়টা হলো রুলস। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে অতীতেও কোচ নিয়োগে জড়িত ছিলাম। আমাদের ফেডারেশনেও আমরা অনেক রিসেন্টলি শর্ট টার্ম কোচকেও আমরা অ্যাপয়েন্ট করেছিলাম। কোনো জায়গায় কিন্তু আমরা অন্য কারো এজেন্ট ফি, উকিলের ফি বা রিপ্রেজেন্টেটিভ কোনো খরচ আমরা কখনো দিই নাই। অ্যান্ড আমরা নীতিগত সিদ্ধান্ততে আছি, আমরা এরকম কোনো কোয়েশ্চেনেবল প্রক্রিয়াতে আমরা যাব না। তাই আমরা 100% মানে স্ট্রিক্ট ছিলাম যে আমরা কিন্তু অন্যদের রিপ্রেজেন্টেটিভের ফান্ড আমরা দিব না, এটা জাস্ট সামথিং আমরা করব না। সো ডিসপাইট আমাদের বাজেট রেডি ছিল, ডিসপাইট আমাদের এগ্রিমেন্ট চূড়ান্ত জায়গায় চলে গিয়েছিল, সেই এজেন্ট আমাদেরকে জানিয়েছে যে তারা তাহলে এই প্রক্রিয়াতে আর এগ্রিমেন্ট চূড়ান্ত করতে চাচ্ছে না। তো সে জায়গায় আমাদের ওই যাত্রাটা শেষ হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন উঠতে পারে যে এজেন্ট ফিটা আপনারা দিবেন না কেন? ওয়েল, দ্য রিজন ইজ যে এজেন্ট ফি নিয়ে এর আগে কোনো কথা হয় নাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পরিষ্কারভাবে ছিল যে আমরা খালি কোচের স্যালারি এবং রিলেটেড কস্ট আমরা বেয়ার করব। এর আগে এটা নিয়ে কোনো কথা হয় নাই। ফাইনাল রাউন্ডে যখন আমাদেরকে বলা হয়েছে, অ্যান্ড আমি রিফার করি ফিফারও একটা কিন্তু এজেন্টস গাইডলাইন্স আছে। ফিফার এজেন্ট গাইডলাইন্স সেকশন 34-এ ক্লিয়ারলি লেখা আছে যার যে এজেন্ট বা যার যে উকিল, সে ওদের পেমেন্ট করবে। এটা হলো ট্রান্সপারেন্ট আর এটা হলো একটা লিগাল ম্যাটার। তাই আমরা যথাযথভাবে চেষ্টা করতেছি ট্রান্সপারেন্ট থাকতে অ্যান্ড মানে কমপ্লায়েন্ট থাকতে। অ্যান্ড আপনারা জানেন যে জাস্ট গত বছরে আমরা কিন্তু ফিফার ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন থেকে
উঠে বের হয়ে এসেছি, বিকজ আমরা ট্রান্সপারেন্ট, বিকজ আমরা কমপ্লায়েন্ট। তো সেই জায়গা থেকে আনফর্চুনেটলি আমরা নড়তে পারি নাই। তো সেই যাত্রাটা সেখানেই শেষ হয়ে যায়। এখন আমাদের প্রক্রিয়া চলছে যে আরেকজন কোচের সাথে ফাইনাল করার জন্য। সেই কোচের সাথে আমি আশাবাদী আজকে বা কালকে একটা এগ্রিমেন্ট সাইন হয়ে যাবে। যদি এগ্রিমেন্টটা সাইন হয় তাৎক্ষণিক আপনাদেরকে আমরা জানিয়ে দিব। বাট জাস্ট লাইক 3-4 দিন আগের ঘটনা, যে এগ্রিমেন্ট সাইন না হওয়া পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত হয় নাই। তাই আমি কোনো কোচকে এখন এই মুহূর্তে ওই জায়গায় নাম ডিক্লেয়ার করে লাইমলাইটে আনতে চাচ্ছি না। সেটা হলো আমাদের অনেস্ট সাবমিশন, অ্যান্ড এটা হলো আমাদের একদম ট্রান্সপারেন্ট প্রক্রিয়া। সেই জায়গায় দ্বিমত থাকতেই পারে যে কী হলো না হলো, আমাদের দক্ষতা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতেই পারে। আমরা আগেও বলেছি আমরা প্রথমবারের জন্য এই প্রক্রিয়াতে আমরা নেমেছি। তো প্রথমবার যে কাজ করতে যায় কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, কিছু ল্যাকিংস থাকতেই পারে। আমরা মানুষ, আমরা কোনো কিছু ঊর্ধ্বে নয়। বাট আমাদের নীতি এবং আমাদের লক্ষ্যমাত্রা এখনও ভালোর দিকে আছে এবং হাইয়েস্ট স্ট্যান্ডার্ডে কাজ করার দিকে আমাদের আছে। তো এটা ছিল কোচের ব্যাপারে আপাতত আপনাদের কাছে একটা আপডেট। যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ করতে পারেন, নাহলে আমি হয়তো অন্য একটা এজেন্ডা চলে যেতে চাই। আগামী 2 বছরে কীরকম কোচ আমরা নিতে চাই, যে আমাদের তো ওরকম মেজর কোনো টুর্নামেন্টস নাই। সো ওরকম ম্যাচ উইনিং বা হাই প্রোফাইল কোচ, এক্সপেন্সিভ কোচ আমার দরকার আছে কি না। আরেকদিকে ডিবেটটা হলো যে আমাদের রিবিল্ড করতে হবে টিম। সো আমাদের এই আগামী 2 বছরে আমরা একটা রিবিল্ড ফরমেশনে আমরা যেতে পারি কি না, নতুন স্কাউট করে নতুন প্লেয়ার আমরা আনতে পারি কি না, যেন 2 বছর পরে যখন আবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স, AFC কোয়ালিফায়ার্স, অলিম্পিক কোয়ালিফায়ার্স শুরু হবে, ওই রাউন্ডের জন্য আমাদের টিম রেডি আছে কি না। যেই কোচই আমরা নিয়োগ করব, আমাদের বিবেচনায় আছে যে সেই কোচের দায়িত্ব কিন্তু এই 2 বছরে 8টা ফিফা উইন্ডো, সো ম্যাক্সিমাম হয়তো 16টা ম্যাচ আমরা সেই জায়গায় আমরা খেলতে পারবো। তো সেটা আমাদের বিবেচনায় আছে। অ্যান্ড ইয়েস, কোচের দাম যখন বাড়ে তখন ওই কোচের সাথে বাকি যে আমাদের সাপোর্ট দিতে হয় ওই কোয়ালিটিরও কিন্তু এক্সপেন্স বেড়ে যায়। তো সেটা আমাদের ডেফিনেটলি বিবেচনায় রাখতে হবে, এখনও আছে। তাই এখানে কারো পক্ষে সরি বলার বা দুঃখ প্রকাশ কোনো দরকার নাই। একটা অঘটন হতেই পারে, আমরা জাস্ট মেকশো করতে চাই যে আগামীতে এরকম সিচুয়েশন হবে না। বা থ্যাংক ইউ কথাটা আপনি বলার জন্য। ওই উইকের পরে ভিয়েতনামের র্যাঙ্কিং এখন কিন্তু 98-এ সম্ভবত ইমপ্রুভ হয়েছে। তো এই যে বাংলাদেশ অলমোস্ট আমাদের 100 ধাপ আগে র্যাঙ্কিংয়ের টিমের সাথে আমরা কিন্তু খেলতেছি, চেষ্টা করছি, লড়াই করছি, সেরকম আমাদের কোচ চাচ্ছি যে ওই মনোভাবটা নিয়ে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা যেখানে আছি 100% একটা পার্মানেন্ট নিউ কোচের আন্ডারে 5 তারিখে আমরা 5 তারিখ না, আমরা 24 তারিখে ক্যাম্পই শুরু করব একটা পার্মানেন্ট অ্যান্ড নতুন কোচের নেতৃত্বে। অতীতেও কিছু অভিযোগ ছিল, পাল্টাপাল্টি অভিযোগ ছিল। মোহামেডানও অভিযোগ করেছে বসুন্ধরা এরিনার ব্যাপারে। বসুন্ধরা কিংসও কিন্তু অভিযোগ করেছিল কুমিল্লা স্টেডিয়ামে মোহামেডানের যখন হোম ভেন্যু ছিল। তো অ্যাজ আ গার্জিয়ান অফ ফুটবল, অ্যাজ দ্য টপ লিডারশিপ, আমাদের কাছেই তো সব অভিযোগগুলি আসবে, এটা স্বাভাবিক। 2 পক্ষেরই কিন্তু খুবই আমি মনে করি সিরিয়াস কনসার্নস ছিল। অ্যান্ড আমাদেরও উচিত ছিল হয়তো এই সিরিয়াস কনসার্নগুলো আরেকটু আগে স্ট্রংলি বিবেচনা দেখা। বাট আমি এখন আশাবাদী আগামীকালের ম্যাচ নিয়ে। যদিও মডার্ন স্পোর্টিং ক্লাবের এখনও অবস্থান আছে, ওনারা খেলতে চাচ্ছেন না। বসুন্ধরা কিংস এখনও ওনার অবস্থান ক্লিয়ার করছেন না। বাট আমি চেষ্টা করেছিলাম 2 ক্লাবের রিপ্রেজেন্টেটিভকে নিয়ে একটু শোনা যে 2 পক্ষ কী আছে। আলটিমেটলি আমরা ফুটবল ফেডারেশন থেকে একটা ফাইনাল সিদ্ধান্ত আজকে রাত্রে আমরা দিয়ে দিব। এখানে একটু ক্লিয়ার করি যে আমার ইনভলভমেন্ট কিন্তু জাস্ট কিছুদিন আগেই আসলো। সেটা হয়েছে কারণ ফিফা ওয়ার্ল্ড কাপ রাইটস এটা অনেক আগেই কিন্তু টেরিটরি ওয়াইজ বিক্রি হয়ে গেছিল। তা আমরা শুনেছি যে আমাদের টেরিটরি, বাংলাদেশ টেরিটরির ওয়ার্ল্ড কাপ রাইটসটা সিঙ্গাপুরের একটা কোম্পানি কিনে নিয়েছিল ফিফার সাথে ওপেন বিডিংয়ের মাধ্যমে। অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে ফিফার ওয়ার্ল্ড কাপ রাইটস এবার কিন্তু অনেক দাম ছিল, টিকিটেরও দাম বেশি, সব কিছুরই দাম বেশি এবার ওয়ার্ল্ড কাপে। তো সেই প্রক্রিয়াতে যায় চায়নার মতো দেশ, ইন্ডিয়ার মতো দেশও কিন্তু এখনও পর্যন্ত বলতেছি এখনও পর্যন্ত কিন্তু ওয়ার্ল্ড কাপ রাইটসটা তাদের নির্ধারিত এজেন্টের মাধ্যমে করতে পারে নাই। আলটিমেটলি চায়নাতে কিন্তু চায়নার স্টেট সরকার ঢুকে একটা মীমাংসাতে চলে গিয়েছিল। আলটিমেটলি ইন্ডিয়া থেকে মনে হচ্ছে যে ওদের সরকারে কিন্তু এখানে নামতে হবে।
তো লাইকওয়াইজ আমাদের বাংলাদেশের মাননীয় সরকারের তথ্যমন্ত্রী আমাকে ডেকেছেন যে আমরা তো অফকোর্স খেলা দেখাতে চাই, ফ্যানদেরকে তো এখানে বঞ্চিত করতে পারবো না, কিন্তু যেই প্রাইসে রাইটসটা বিক্রি হচ্ছে সেই প্রাইসটা বাংলাদেশের জন্য জাস্ট লাইক এনি আদার কান্ট্রি অত্যন্ত হাই অ্যান্ড ডাজ নট মেক এনি সেন্স। তার সাথে 4 বছর আগে আমাকে বলা হয়েছিল যে রাইটস পেমেন্টস নিয়েও মানে কিছু কোয়েশ্চেনেবল ট্রানজ্যাকশন হয়েছিল। তো আমাদের বর্তমান মন্ত্রী মহোদয় এবং আমাদের সরকার কোনোভাবেই চাচ্ছে না কোনো নন ট্রান্সপারেন্ট জায়গায় ঢুকতে বা কোনো জায়গায় ঢুকতে যেখানে আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তো আমাকে ম্যান্ডেট দেওয়া হয়েছে যে বিটিভির সাথে বসে কেমনে বিটিভিকে রাইটসটা এনে দেওয়া যায়, যেখানে অ্যাটলিস্ট বিটিভির কোনো নিজস্ব তহবিল থেকে কোনো ফাইন্যান্সিয়াল খরচ হবে না। এখন এটাকে অ্যাড সেল করে হোক, রিসেল করে হোক, সেই সব বুদ্ধি আমরা বার করব। বিটিভির মাধ্যমে আমরা চেষ্টা করব নেগোশিয়েট করতে, প্রাইসটাকে আরও কমায় আনার জন্য। বাট ডেফিনেটলি সব রকমের কাজ চলছে, সব রকমের প্রক্রিয়া আমাদের যাচ্ছে। এখানে অনেক কোঅর্ডিনেশন দরকার পড়ছে। এখানে অ্যাজ আই সেড আমাদের প্রাইভেট একটা কোম্পানি জড়িত আছে, আমাদের গভর্নমেন্ট এখন জড়িত আছে, বিটিভি জড়িত আছে, এখন আমি বাই পোস্ট অফ প্রেসিডেন্ট জড়িত হয়ে গেছি। সো উত্তরটা নাই যে কবে আমরা কনফার্ম করব, বাট ডেফিনেটলি খেলা দেখানো হবে। ডেফিনেটলি একটা না একটা সলিউশন বিটিভির মাধ্যমে আমরা বের করব। আমরা এতগুলি সিনিয়র লোকজন যখন জড়িত হয়ে গেছি, আই ফিল যে একটা উইনিং ফর্মুলাতে আমরা কাছাকাছি চলে এসেছি। বাট অফকোর্স মানে প্রাইস ম্যাটার করে, অ্যান্ড প্রাইসের চেয়ে বেশি ট্রানজ্যাকশনের ট্রান্সপারেন্সিটাও সবচেয়ে বেশি ম্যাটার করে। আমি যোগ করি, আমরা যেটা জানি যে স্প্রিংবক মানে সিঙ্গাপুরের যে কোম্পানি, তারা যেটা অফার করেছে আসলে এটা অবিশ্বাস্য একটা অফার। মানে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ মার্কেটটা এত বড় না, বাট আনফর্চুনেটলি আমরা 2022-এ আসলে এরকমই একটা অবিশ্বাস্য মার্কেট তৈরি করতে দেখেছি, এবং অনেক বড় প্রাইজে এটা অনেক কিছু হয়েছে আমরা জানি আর কি। এবং হয়তোবা সরকার ভবিষ্যতে এই জিনিসটা খতিয়ে দেখে। তো মানে আপনি যেটা বলতেন যে আপনার কথায় আমরা একটু আশ্বাস পেতে পারি যে বাংলাদেশের মানুষ বিশ্বকাপ দেখবে, কিন্তু মানে এই জায়গাটায় আসলে কতটুকু ডিফিকাল্ট হবে আপনার এই ট্রান্সপারেন্সি জিনিসটাকে এনশিওর করা, মানে যেহেতু আপনার এটা আসলে পুরোপুরি একার হাতে নেই। ট্রান্সপারেন্সি ইনশিওর করা ডিফিকাল্ট একদমই হবে না। আমাদের বর্তমান সরকার, আমাদের যে ক্রীড়ামন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব কিন্তু ডে 1 থেকে নিরসভাবে কাজ করে যাচ্ছে যেন প্রত্যেকটি সেক্টরে বাংলাদেশের ট্রান্সপারেন্সি অ্যান্ড ওপেননেস বজায় রাখা যায়। সেমভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু এই প্রক্রিয়াতে হাইয়েস্ট লেভেল অফ ট্রান্সপারেন্সি আমরা ইনশিওর করতে পারবো, নো ডাউট অ্যাবাউট দ্যাট। যেই জায়গায় কষ্টটা হবে, দামটা কী হবে, কষ্টটা হবে যে আমরা ওই প্রাইসটাকে কীভাবে একটা রিজনেবল প্রাইসে আমরা নেগোশিয়েট করে আনতে পারি, অ্যান্ড ফাইনালি ওই প্রাইসের এগেনস্টে দ্রুত পেমেন্টটা করে ফিফা রাইটসটাকে আমরা সিকিউর করতে পারি। সো টাইম ইজ দ্য চ্যালেঞ্জ অ্যান্ড প্রাইস ইজ দ্য চ্যালেঞ্জ, বাট নো ওয়ে ট্রান্সপারেন্সিতে কোনো ধরনের চ্যালেঞ্জ আসবে, আমরা এটা কনফিডেন্টলি বলতে পারি। আচ্ছা, আমরা লাস্ট কোয়েশ্চনটা নিয়ে শেষ করব। রাষ্ট্রপতি, আপনি যেমন বলছিলেন যে এই বছরের ক্যালেন্ডার, 2 বছরের ক্যালেন্ডার অনুযায়ী যে খেলা রয়েছে বাংলাদেশে, সেখানে কতটা ফিডব্যাক পাবো আমরা, আপনার 8টা উইন্ডো। আবার অন্যদিকে যেখানে হামজা সমিতির মতো প্লেয়াররা ভুল হয়েছে দলে, তবে একটা হাইপ পেয়েছে, সেই জায়গায় করছে কোচ নিয়োগের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণ রকমের ভেবেচিন্তে নিতে হচ্ছে। সেই ভাবনা চিন্তার মধ্যে এখন যে জায়গায় পৌঁছেছেন আপনারা, সেখানে কি যে কোচকে নিয়োগ দিতে যাচ্ছেন, তাহলে কি সরকারের সহযোগিতা নেওয়ার প্রয়োজন হবে? ইয়েস, আমরা যেই লেভেলের কোচ ইতিমুহূর্তে আমরা মানে তালিকাভুক্ত ছিল বা কথা চলছি, আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকারের একটু অ্যাসিস্ট্যান্স লাগবে। হয়তো অত বেশি লাগবে না, বাট ডেফিনেটলি লাগবে। ওয়েদার বি স্ট্রেট স্যালারি একটা কোচের জন্য, অথবা ওই কোচিং স্টাইলে ম্যাচ করার জন্য যে ধরনের রানিং আমাদের এক্সপেন্সেস থাকবে বা বেড়ে যাবে, সেটার জন্য আমাদের অফকোর্স স্পোর্টস মিনিস্ট্রির একটা হেল্প আমাদের চলমানভাবে লাগবে। ইতিমধ্যে আপনারা জানেন যে স্পোর্টস মিনিস্ট্রি থেকে ওনারা ক্রীড়া কার্ডের মাধ্যমে অনেকগুলো প্লেয়ারের রানিং স্যালারি কিন্তু চালু করে দিয়েছে। সেটাও কিন্তু পার্ট অফ মানে ফেডারেশনকে সহযোগিতা করা, ফেডারেশন থেকে যে প্লেয়াররা হয়তো আর্থিক সুযোগ সুবিধা অত মানে পেত না, সেটাকে এখন আর একটু বৃদ্ধি দেওয়া। অলরেডি কিন্তু আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর অনেকগুলি কাজের কিন্তু
আমরা সফলতাও দেখেছি এবং আমরা কিন্তু ইতিবাচক ভূমিকা ফুটবল অঙ্গলে আমরা পেয়েছি। তো সেই জায়গায় আমি বিশ্বাস করি যে এই ধারাবাহিকতা যদি আমরা বজায় রাখতে পারি তাহলে আগামী 1-2 বছর যেটা দেখবেন আমাদের অনেক সাকসেস আমরা আগামীতে নিয়ে আসতে পারবো। আমরা তো অফকোর্স ভালো কোচ আনতে চাচ্ছি, বাট ভালো ডেফিনেশনটা কী, রাইট? ভালো ডেফিনেশনটা হলো যে বাংলাদেশের প্লেয়ারদের অ্যাবিলিটিটাকে আর একটু ইমপ্রুভ করতে পারে। ভালো কোচ যে ভালো অপোনেন্টকে সবসময় চিহ্নিত করে করে আমাদের এনকারেজ করবে, ওরকম আমরা যেন গেম খেলতে পারি। আপনারা জানেন যে অনেক কথা উঠেছিল বিগত দিনগুলোতে ভিয়েতনাম ম্যাচের ব্যাপারে, ওকে? বাট ভিয়েতনাম যখন আমরা খেলতে গিয়েছিলাম তখন র্যাঙ্কিং 104 ছিল,